Hello everyone. Next topic is blood pressure. তোমরা ছবিটা দেখে আশা করি বুঝতে পারছো যে এটা একটা ব্লাড প্রেশার মেজারিং করার অ্যানিমেটেড পিকচার। ঠিক আছে, তাহলে আমরা টপিকটা শুরু করি। ব্লাড প্রেশার হচ্ছে একটা ল্যাটারাল ফোর্স। সেটা কোথায়? যে আর্টারিতে ব্লাডটা যখন লেফট ভেন্ট্রিকলের প্রেশারের ফলে যে প্রেশারটা দিচ্ছে সেটা মেজার করা হয়, তাকেই আমরা ব্লাড প্রেশার বলছি। তাহলে কি হলো? হার্ট কন্ট্রাকশন করছে, ব্লাডটাকে লেফট ভেন্ট্রিকল থেকে আউট করলো, করার ফলে যে প্রেশারটা আমরা মনিটরে বা ব্লাড প্রেশার মেজারিং যে ইনস্ট্রুমেন্ট স্পিগমোম্যানোমিটারে মেজার করছি তাকেই আমরা ব্লাড প্রেশার বলছি। তো যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে সেটা কি হতে পারে? Blood pressure is defined as the pressure exerted by the blood against the wall of the vessels in which it is contained. It includes arterial, venous as well as capillary pressure. তার মানে শুধুমাত্র ব্লাড প্রেশার যে একটা ভেনে দেখতে পাচ্ছি, আর্টারিতে দেখতে পাচ্ছি তা নয়, ক্যাপিলারিরও কিন্তু একটা ব্লাড প্রেশার থাকে। ঠিক আছে, নেক্সট, ব্লাড প্রেশার ইজ ওয়ান অফ দ্য কার্ডিনাল সাইন। মানে কি? একটা কার্ডিয়াক কন্ডিশন আমরা ব্লাড প্রেশার মেজার করেও বুঝতে পারি। এটা বিভিন্ন রকম ভ্যারি করে অ্যাকর্ডিং টু এজ, অ্যাকর্ডিং টু ফিজিক্যাল কন্ডিশন অ্যান্ড সিচুয়েশান। ঠিক আছে, বা কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করেও ব্লাড প্রেশার ভ্যারি করতে পারে। ঠিক আছে, তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটাতে আশা করি দেখতে পাচ্ছ আমরা যেটা শিখেছিলাম যে ব্রেকিয়াল আর্টারি, সেটা দেখো সেখানে স্পিগমোম্যানোমিটারের ডায়াফ্রামটা প্লেস করা আছে। কোথায়? জাস্ট অ্যান্টিকিউবিটাল ফসা, যেখানে আমরা ব্রেকিয়াল পালসেশন পেয়েছি সেখানে আমি স্টেথোর ডায়াফ্রামটা প্লেস করেছি। আর কাফটা কোথায় বাঁধা আছে? জাস্ট অ্যান্টিকিউবিটাল ফসা থেকে 2 to 3 সেন্টিমিটার অ্যাবাভ, মানে ওপর দিকে। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখি। নেক্সট, ফ্যাক্টার্স অ্যাফেক্টিং ব্লাড প্রেশার। তাহলে কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো ব্লাড প্রেশারকে অ্যাফেক্ট করে, মানে প্রভাব ফেলে। ঠিক আছে, তাহলে সেগুলো কী কী? সেগুলোর মধ্যে ফার্স্ট আসছে এজ। মানে এজ যত বাড়তে থাকে আমাদের ব্লাড প্রেশারটাও কিন্তু তত আস্তে আস্তে বাড়তে থাকে। বডি সাইজ বা ওবেসিটি, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে? যত আমার বডি বিল্ড বাড়বে বিপিও কিন্তু তত হেভি হবে বা বাড়বে বা ফ্ল্যাকচুয়েট করবে। ঠিক আছে, ইমোশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ফিয়ার, পেন, তাহলে এগুলো কি? sympathetic nervous system get activated causing vasoconstriction, increase heart contraction and ultimately raises blood pressure. তাহলে কি? ইমোশনাল যে আমাদের ইনসিডেন্টগুলো হয়, যেমন স্ট্রেস, অ্যাংজাইটি, ফিয়ার, পেন, সেক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশারটা ইনক্রিজ করতে থাকে বা ইনক্রিজ করতে পারে, ইনক্রিজ করে। ঠিক আছে, নেক্সট, জেন্ডার। সাধারণত পিউবার্টির পরে দেখা যায় মেলদের ফিমেলদের তুলনায় একটু প্রেশারটা বেশি থাকে। আবার দেখা যাচ্ছে মেনোপোজের পর ওমেনদের ব্লাড প্রেশারটা কিন্তু মেলদের থেকে বেশি হওয়ার চান্স থাকে। ঠিক আছে, নেক্সট, এথনিসিটি মানে আফ্রিকান বা আমেরিকান, তাদের কিন্তু হায়ার চান্স থাকে ব্লাড প্রেশার বেশি থাকার, রাদার দ্যান কাদের থেকে? ইউরোপিয়ান বা আমেরিকানদের থেকে। ইউরোপিয়ান আমেরিকান যারা, তাদের ব্লাড প্রেশার কম থাকে, এবং আফ্রিকান যারা আছে আমেরিকাতে, তাদের আবার ব্লাড প্রেশারটা বেশি হয়। ঠিক আছে, আমরা এখানে দেখলাম যে ব্লাড প্রেশার কোন কোন ফ্যাক্টরের জন্য ব্লাড প্রেশারটা ভ্যারি করে বা অ্যাফেক্ট করে। কিন্তু আমাদের এটাও একটু জেনে রাখতে হবে যে কোন কোন ফ্যাক্টর, ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, মানে ব্লাড প্রেশারকে অ্যাফেক্ট করতে পারে। ঠিক আছে, নেক্সট, ডায়েট মানে দেখা যায় যে সমস্ত পিপলরা রিচ ডায়েট খায়, যেমন যে ফুডে সল্ট, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশারটা হাই থাকার চান্স থাকে। এছাড়া কি? ক্যাফেইন আছে, যেটা কি না
বিপিটাকে বা ব্লাড প্রেশারটাকে ইনক্রিজ করে। কোকেন যে ব্লাড প্রেশারটাকে ইনক্রিজ করে। তাহলে কিন্তু আমাদের হিস্ট্রি নেওয়ার সময় এটা মাথায় রাখতে হবে যে পেশেন্টের ডায়েট কোয়ালিটি কী আছে, কী ধরনের খাবার খায়, ইভেন কোনো ড্রাগ বা সাবস্ট্যান্স অ্যাবিউজ আছে কি না, তাহলে আমরা বুঝতেই পারবো তার ব্লাড প্রেশার ইনক্রিজ করার পেছনে কী কারণ আছে। নেক্সট স্মোকিং, তাহলে ডিউ টু নিকোটিন ব্লাড প্রেশার ইজ ইনক্রিজেস। এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ যদি করা হয় তাহলে দেখা যায় যে ব্লাড প্রেশারটা নর্মালে থাকার চান্স থাকে। এবং তাহলে আমরা জাস্ট অপোজিটে এটাও বলতে পারি যে যেহেতু ওবেসিটি আছে সেই কারণেই তার ফিজিক্যাল ভেরিয়েশন হচ্ছে ব্লাড প্রেশারের ক্ষেত্রে। নেক্সট ডায়োরিনাল ভ্যারিয়েশনস, এখানে কি মানে কিছু কিছু পেশেন্ট আছে যাদের বিপিটা মানে ব্লাড প্রেশারটা মর্নিংয়ে যা ছিল সেটা আস্তে আস্তে বাড়তে থাকছে এবং ইভিনিংয়ে গিয়ে খুব বেশি হচ্ছে। মানে কি দু ধরনের ব্লাড প্রেশার আমরা পাবো, সকালে এক ধরনের, বিকেলে এক ধরনের। মানে ওই জন্যই কিন্তু বলা হচ্ছে ডায়োরিনাল। তাহলে দু টাইপের আমি ব্লাড প্রেশার পেলাম, সকালে একরকম, বিকেলে একরকম। তাহলে সেটা কিন্তু আমাকে প্রপারলি রেকর্ডিং করতে হবে। মেডিকেশনের মধ্যে কিছু কিছু ড্রাগ আছে যারা কিনা আমাদের ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দেয়। তার মধ্যে কী কী, যেমন ওপয়েড অ্যানালজেসিক, অ্যান্টি হাইপারটেনসিভ থাকে, যাদের মানে কিছু ড্রাগ আছে যেগুলো প্রেশারটাকে বাড়িয়ে দিতে পারে, ঠিক আছে, সেরকম মেডিকেশন। কেমিক্যালসের মধ্যে যেমন ধরো এপিনেফ্রিন, এডিএইচ মানে অ্যান্টিডাইউরেটিক হরমোন, অ্যাঞ্জিওটেনসিন 2, এটা কী করে ভেসো কনস্ট্রিকশন করে দেয়, তার ফলে প্রেশারটা বেড়ে যায়। আবার হিস্টামিন আছে যে মেডিসিনগুলো ভেসো ডাইলেট করে দেয়, তার ফলে ব্লাড প্রেশারটা কিন্তু কমে যায়। তাহলে মোটামুটি এগুলো ছিল আমাদের ফিজিওলজিক্যাল ফ্যাক্টরস যেগুলো ব্লাড প্রেশারকে অ্যাফেক্ট করতে পারে, বা আমরা অন্য টার্মেও বলতে পারি যে ফিজিওলজিক্যাল ভ্যারিয়েশনের যে কজগুলো ব্লাড প্রেশারের ক্ষেত্রে ফিজিওলজিক্যাল ভ্যারিয়েশন আছে যেগুলো, সেই আইটেমগুলো হলো এই টপিকগুলো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ব্লাড প্রেশার সাইটস, মানে আমরা কোথায় কোথায় ব্লাড প্রেশারটা চেক করতে পারি। তোমরা অনেকেই কোশ্চেন করছিলে তাহলে এখানে অসুবিধা হলে, হাতে কারোর প্রবলেম হলে কি করে ব্লাড প্রেশার চেক করব। তাহলে এবার আমরা সেটা আস্তে আস্তে জানতে পারবো যে আমরা কোথায় কোথায় শরীরের ব্লাড প্রেশারটা চেক করতে পারি। তাহলে কি কি, মোটামুটি আমাদের ব্লাড প্রেশারটা দু রকমভাবে আমরা চেক করতে পারি, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট বলতে ইনভেসিভ প্রসিডিওর এটা একটা, আর একটা ইনডাইরেক্ট যেটা আমরা অসকালটেটরি বা প্যালপেটরি মেথডে ব্লাড প্রেশারটা চেক করি, সেটাকে ইনডিরেক্ট বলা হচ্ছে। আর ডিরেক্ট মেথডটা হচ্ছে ইনভেসিভ প্রসিডিওর। সেক্ষেত্রে কী করা হয়, যাদের আমরা মানে সিভিয়ারলি সিক, কম্প্রোমাইজ পেশেন্ট, বারবার পেশেন্টকে টাচ করা যাবে না, হিমোডাইনামিক্যালি সিভিয়ারলি ইল অ্যান্ড আনস্টেবল, তাদের ক্ষেত্রে তখন ইনভেসিভ প্রসিডিওরের মাধ্যমে আমরা ব্লাড প্রেশারটা চেক করি, ঠিক আছে। তোমরা যত বড় হবে, সেকেন্ড ইয়ারে উঠবে, ওয়ার্ডগুলোতে যাবে, তখন তোমরা কিন্তু এগুলো সাধারণত আইসিইউতেই এই পেশেন্টগুলো তুমি দেখতে পাবে বা মনিটরগুলো দেখতে পাবে, ঠিক আছে। ছবিটা দেখলেও তোমাদের কিছুটা নিশ্চয়ই বুঝতে পারছো, ভেন্টিকুলার কন্ট্রাকশন যখন হচ্ছে দেখো তখনই কিন্তু সিস্টোলিক প্রেশারটা আমরা পাই, ঠিক আছে। তার মানে লেফট ভেন্টিকুলার কন্ট্রাকশন, ঠিক আছে। এভাবে টুকটুক করে মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু পারবে না। নেক্সট, সাইটস হোয়ার উই ক্যান চেক ব্লাড প্রেশার। তোমরা কেউ কিন্তু বিপি লিখবে না, ব্লাড প্রেশার পুরো কথাটা লিখবে। তাহলে দেখো আমি একটু জুম করলাম, রেডিয়াল আর্টারি, কারোর যদি আমার ফোর আর্মে কোনো প্রবলেম না হয়, আমরা ফোর আর্মেও কিন্তু ব্লাড প্রেশারটা চেক করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমি ডায়াফ্রামের প্লেসমেন্ট হচ্ছে রেডিয়াল আর্টারিতে, ঠিক আছে। তাহলে পজিশন লিম্ব অ্যাট লেভেল অফ হার্ট, প্লেস কাফ অ্যাবাভ রিস্ট, অসকালটেড রেডিয়াল আর্টারি, এভাবে আমরা বিপি দেখতে পারি। নেক্সট, ব্রেকিয়াল আর্টারি, সেখানেও কিন্তু আমরা ব্লাড প্রেশারটা চেক করতে পারি, দেখো। নেক্সট, পায়ের ক্ষেত্রে কী হচ্ছে, কাফটা আমি কোথায়, জাস্ট অ্যাঙ্কেল জয়েন্ট যেটা আছে তার থেকে উপরে বেঁধেছি, 3 থেকে 5 সেন্টিমিটার উপরে, আর আমি
পস্টেরিয়র টিবিয়াল আর্টারিতে আমি পালসেশন পেতে পারি, ডরসালিস পেডিসে আমি পালসেশন ফিল করতে পারি বা অসকালটেট করতে পারি, করেও কিন্তু আমি ব্লাড প্রেশার চেক করতে পারি। নেক্সট পপলিডিয়াল আর্টারিতে দেখো জাস্ট নি জয়েন্ট তার থেকে 3 থেকে 5 সেন্টিমিটার উপরে যদি আমি কাপটা প্লেস করি, সেক্ষেত্রে আমি পপলিডিয়াল আর্টারিতে আমি ব্লাড প্রেশারটা চেক করতে পারবো। তাহলে মোটামুটি কিন্তু আমরা এটা দেখে নিলাম যে ব্লাড প্রেশার আমরা লিম্বের যে কোনো জায়গায় কিন্তু আর্টারির পালসেশন পেলে সেখানে আমরা ব্লাড প্রেশার চেক করতে পারবো। ঠিক আছে, এটা আরেকটা সেকেন্ড পিকচার, এটাও দেখো ক্লিয়ার হয়ে যাবে। ব্রেকিয়াল আর্টারিতে প্লেসমেন্ট, রেডিয়াল আর্টারিতে প্লেসমেন্ট, পপলিডিয়াল আর্টারি, পস্টেরিয়র টিবিয়াল আর্টারিতে ডায়াফ্রামের প্লেসমেন্ট। ঠিক আছে, আশা করছি এবার তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আসি অ্যাসেসমেন্ট অফ ব্লাড প্রেশার ইকুইপমেন্টস। তাহলে আমি কী দিয়ে ব্লাড প্রেশারটাকে অ্যাসেস করব বা মেজার করব। ঠিক আছে, বা আমার যে প্রসিডিওরটা করব ব্লাড প্রেশার মেজারিং, সেক্ষেত্রে আমার কী কী ইনস্ট্রুমেন্ট লাগছে। ঠিক আছে, তাহলে মাত্র 2টো ইনস্ট্রুমেন্ট আমার লাগছে। আর ইনফেকশন কন্ট্রোলের জন্য আমার একটু সোয়াব লাগবে, অ্যালকোহল সোয়াব আর নোটবুক আর পেন, তাই তো? তাহলে দেখে নিই। তাহলে ফার্স্ট হচ্ছে স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ ইজ আ ডায়াগনস্টিক ইনস্ট্রুমেন্ট, যেটা কি না আমাদের সাউন্ডটাকে অ্যাম্পলিফাইজ করে। ঠিক আছে, কী করে, যে সাউন্ডটা ব্লাডটা ল্যাটারালি ব্লাড ভেসেলে যে প্রেশারটা ক্রিয়েট করছে, সেটাই আমরা স্টেথোস্কোপের মাধ্যমে শুনতে পাবো। তাহলে কি স্টেথোস্কোপ দিয়ে যেমন আমরা ব্লাড প্রেশারও চেক করতে পারি, তেমনি কিন্তু স্টমাকের সাউন্ড বা কোনো অর্গানের সাউন্ড শুনতে গেলেও কিন্তু আমাদের স্টেথোস্কোপটা লাগে। যেমন হার্ট লাং অসকালটেশন, সেক্ষেত্রেও কিন্তু আমার স্টেথোস্কোপটা লাগবে। ঠিক আছে, দেখো একটুখানি পার্টসগুলো জেনে নিই স্টেথোস্কোপের। তাহলে বাইনঅরাল, অরা মানে কানের যে এক্সটার্নাল ইয়ার, ইন্টারনাল ইয়ার, তাই সেই ইয়ারগুলোকে বলছে অরা। তাহলে সেক্ষেত্রে আমার 2টো বাইনঅরাল আছে। নেক্সট ইয়ার টিপস, মানে যেটা দিয়ে আমি ইয়ারে দিচ্ছি, প্লেসমেন্ট করছি, ইয়ারটাকে ব্লক করছি। নেক্সট কি আছে, বাইনঅরাল স্প্রিং, 2টো টিউব কানেক্টার। নেক্সট ল্যাটেক্স ফ্রি পিভিসি টিউবিং। ঠিক আছে, টিউবটা খুবই টাফ হয় এবং সাউন্ডটা বাইরে থেকে রিফ্লেক্ট কম হয় বলে আমরা কিন্তু সাউন্ডটা ভালো শুনতে পাই। ঠিক আছে, নেক্সট আসছে বেল। তাহলে বেলের আমরা আগেই পড়েছিলাম, একটা হচ্ছে যেটা ব্রড অ্যাসপেক্ট, সে হাই স্পিড সাউন্ডকে শুনতে হেল্প করে, আর যেটা লোয়ার সাইডটা দেখতে পাচ্ছ বা স্মল সাইডটা, সেটা আমাদের স্মল অ্যাম্পলিফায়ার্স এরকম সাউন্ডগুলো বা লো স্পিচের সাউন্ডগুলো শুনতে হেল্প করে। ঠিক আছে, এটাকেই ডায়াফ্রাম বলছে। আর কি এখানে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড আর লো ফ্রিকোয়েন্সি সাউন্ড, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করতেও শিখে গেলাম। ঠিক আছে, নেক্সট স্পিগমোম্যানোমিটার। স্পিগমোম্যানোমিটার হচ্ছে একটা ম্যানোমিটার, যেটা কিনা একটা ইনফ্লামেবল রাবার ব্লাডার থাকে, যেটা তোমরা হাতে নিয়ে ইনফ্লেট করছিলে, ডিফ্লেট করছিলে, সেটাকে আমরা ইনফ্লামেবল রাবার ব্লাডার বলছি। ঠিক আছে, আর একটা বাল্ব, একটা কাফ, এই 3টে জিনিস স্পিগমোম্যানোমিটারে থাকছে। এই ম্যানোমিটারটা কী করে, আমাদের ব্লাড প্রেশার রিডিং করতে হেল্প করে। তাছাড়া কি এই যে বিপি কাফ, সেটা কিন্তু রাবার টিউবের সঙ্গে অ্যাটাচ থাকে। তোমরা দেখেছিলে অনেকের খুলে গেছে, সেটা বলছিলে লাগাতে পারছি না, তার মানে কি এটা ডিটাচেবল। ঠিক আছে, আর এটা অ্যাকর্ডিং টু সাইজ আমাদেরকে পেশেন্টকে সেটা ইউজ করতে হবে। আচ্ছা, নেক্সট কি আছে, একটা থাম্ব স্ক্রু আছে। তার মানে কি বুঝতেই পারছি, থাম্ব আর ইন্ডেক্স ফিঙ্গারের সাহায্যে আমাদেরকে কিন্তু এই স্ক্রুটাকে ওপেন আর ক্লোজ করতে হবে। এইটার থাম্ব স্ক্রুর ওপেনিং এবং ক্লোজিংয়ের উপর ডিপেন্ড করে আমাদের ইনফ্লেশন আর ডিফ্লেশন অফ দ্য কাফ হবে। আশা করি এতদিনে বুঝে গেছো। নেক্সট কি, কারেক্ট সাইজ। এই যে বললাম, কারেক্ট সাইজ আমরা সবসময় ইউজ করব, যাতে আমরা অ্যাকিউরেট ব্লাড প্রেশারটা চেক করতে পারি। ঠিক আছে, নেক্সট কাফটা সবসময় আমাদের যেখানে আমরা মেজার করতে চাইছি সেই জয়েন্ট থেকে 3 থেকে 5 সেন্টিমিটার উপরে আমরা প্লেস করব। আর কি
সবসময় চেষ্টা করব যে সাইজ ওয়াইজ আমার ক্লায়েন্টের এজ ওয়াইজ আমি যাতে বা ক্লায়েন্টের বডি মাস ওয়াইজ আমি যাতে ক্লায়েন্ট মানে ব্লাড প্রেশারের কাফটা সেটা যেন সিলেক্ট করি, তবেই আমি অ্যাকিউরেট রেজাল্ট পাবো। দেখো যা এতক্ষণ আমরা ডিসকাস করলাম, তাহলে ব্লাড প্রেশার কাফ, টিউবিংস, প্রেশার কন্ট্রোল ভালভ, আর মানে যেটাকে থাম স্ক্রু বলছিলাম, আর বাল্ব যেটা দিয়ে আমরা ইনফ্লেশন ডিফ্লেশন করব কাফটার, ঠিক আছে। নেক্সট টাইপস অফ স্পিগমোম্যানোমিটার, তোমাদের কিন্তু এক্সামে আসে স্পেলিংটা। স্পিগমোম্যানোমিটার সাধারণত 3টে টাইপের হয়, মার্কারি, অ্যানোরয়েড আর ইলেকট্রনিক। এখানে দেখো মার্কারি বিপি তোমরা দেখেছো, এটা ওয়ার্ডেও তোমরা সাপ্লাই পাবে, দেখতে পাবে, ঠিক আছে। এটা একটা স্ট্যান্ড বিপি, সেম বিপি কিন্তু এটা স্ট্যান্ড ফর্মে পাওয়া যায়। এটা ওপিডি সার্ভিসের ক্ষেত্রে মোটামুটি ইউজ করা হয় এবং মুভেবল, দেখো একটা চাকাও কিন্তু লাগানো আছে। আর ইলেকট্রনিক বলতে যেটা অটোমেটিক্যালি মানে ডিজিটাল বিপি, জাস্ট তুমি কাপটা বেঁধে যদি তুমি প্রেস করো মানে সুইচটা, অটোমেটিক্যালি তোমার বিপিটা শো করবে। নেক্সট তাহলে এবার আমরা জেনে নিই প্রসিডিওরটা কী, মানে ব্লাড প্রেশারটা আমি তাহলে কীভাবে চেক করব। যে কোনো প্রসিডিওরের আগে আমাদের কি হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, এবং এনভায়রনমেন্ট প্রিপারেশন, ইকুইপমেন্ট প্রিপারেশন, পেশেন্ট প্রিপারেশন এবং সেলফ প্রিপারেশন ইজ ভেরি মাচ নেসেসারি ফর এনি এফেক্টিভ প্রসিডিওর বা টু মেনটেন দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য প্রসিডিওর। নেক্সট গ্রিট অ্যান্ড এক্সপ্লেন, মানে তুমি এক্সপ্লেন করবে নিশ্চয়ই যে আমি এখন ব্লাড প্রেশারটা চেক করব। যদি দেখো পেশেন্ট অ্যাংজাইটিতে ছিল বা কোনো পেইন, সিভিয়ার পেইন এসে ফেস করছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি সঠিক ব্লাড প্রেশারটা পাবে না, তাহলে সেটা আমাকে ম্যানেজ করতে হবে বা নার্সিং কেয়ার, প্রপার নার্সিং কেয়ার দিতে হবে। মানে একটা ব্লাড প্রেশার দেখার আগে পেশেন্ট যেন রিল্যাক্সড মুডে থাকে, সেটা অ্যাজ এ নার্সিং পার্সনের মানে আমাদের লুকআউট। নেক্সট যদি তুমি মনে করো যে ফার্স্ট টাইম তার ব্লাড প্রেশার চেক করা হচ্ছে, তাহলে পেশেন্টটাকে আমরা জিজ্ঞাসা করতেই পারি যে সে তার ব্লাড প্রেশার সম্পর্কে অ্যাওয়ার কি না, বা তার ফ্যামিলিতে কোনো হিস্ট্রি আছে কি না, যেমন আমরা হিস্ট্রি নিই। নেক্সট তাকে একটা কমফোর্টেবল পজিশনে বসাবো, বা কমফোর্টেবল পজিশন বলতে এখানে সিটিং হতে পারে বা লাইং ডাউন পজিশনও হতে পারে, ঠিক আছে। তাহলে কি এখানে এবার আমরা ব্লাড প্রেশার চেক করার জন্য তার হার্ট লেভেলে তার হাতটাকে রাখবো, এবং বিলো হার্ট লেভেলে যদি আমি বিপিটা রাখি তাহলে কিন্তু বিপি দেখা যাবে যে হায়ার দেখাচ্ছে, বা আমি যদি বিপিটা হার্ট লেভেল থেকে অনেকটা উপরে রেখেছি তাহলে আবার দেখাচ্ছে লো দেখাচ্ছে। তাহলে অ্যাকিউরেট রেজাল্ট পেতে গেলে আমাকে কিন্তু সবসময় চেষ্টা করতে হবে বিপির ডায়াল বলো বা বিপিটা বলো, স্পিগমোম্যানোমিটারটা বলো, সবসময় হার্ট লেভেলে রাখতে হবে, ঠিক আছে। আর কি পেশেন্ট যদি সিটিং কন্ডিশনে থাকে তাহলে এইটুকু আমরা বলবো, পেশেন্টকে এক্সপ্লেন করব যে যেন পা ক্রস করে না বসে, মানে সার্কুলেশনে কোনো যেন প্রবলেম না হয়। এবং বিপি দেখার সময় চেষ্টা করবো যাতে পেশেন্ট কথা না বলে, কেননা এক্সট্রা সাউন্ড মে ক্রিয়েট এ ফলস ইমপ্রেশন। তাহলে কি যদি এক্সট্রা সাউন্ডের জন্য মিস ইন্টারপ্রিট করতে পারি, সেইটা যাতে না হয়, যাতে বিপি দেখার সময় চেষ্টা করব পেশেন্ট যাতে কথা না বলে এবং এক্সট্রা সাউন্ড অ্যাভয়েড করার চেষ্টা করব। নেক্সট আনকাভার দ্য পেশেন্টস আর্ম 5 inches অ্যাবাভ দ্য এলবো, তাহলে আমরা বলছিলাম এতক্ষণ 3 থেকে 5 সেন্টিমিটার উপরে। তাহলে পেশেন্টের হাতে যদি কোনো কাভারিং থাকে বা জামা কাপড় যেটা আছে, চেষ্টা করব একটু উপর দিকে স্লিভসটা তুলে দিতে। কিন্তু তুলতে গিয়ে যদি দেখি যে এটা এতটাই কনস্ট্রিক্টেড হয়ে গেছে, টাইট হয়ে চেপে বসে গেছে, তাহলে চেষ্টা করতে হবে হাত থেকে সেই স্লিভসটা আউট করতে, বের করে দিতে আলাদা করে। কেননা যদি আমি এভাবে কনস্ট্রিক্টেড ড্রেসের উপর দিয়ে ব্লাড প্রেশারটা নিই তাহলে কিন্তু আমি অ্যাকিউরেট বিপি পাবো না। এবং চেষ্টা করব যে সবসময় যদি সম্ভব হয় কোনো ড্রেস, কোনো কাভারিংয়ের উপর দিয়ে ব্লাড প্রেশারটা চেক করব না। নেক্সট এবার আমি ব্রেকিয়াল আর্টারিটা লোকেট করব। কি করে? আমরা যেমন করে পালস চেক করতে শিখেছি সেরকমভাবে আমরা ব্রেকিয়াল আর্টারি লোকেট করব এবং প্যালপেট করব। করার পর পেশেন্টের হাতটা স্ট্রেটেন করব, মানে সোজা করে রাখবো এবং সাপোর্ট দেব।
আর পাম্পটা সবসময় সামনের দিকে থাকবে, ঠিক আছে, মানে উপরের দিকে থাকবে সুপাইনেশন পজিশনে। আশা করি বুঝতে পারছো কোন পজিশনের কথা বলছি। এবার আমি তার থেকে অ্যান্টিকিউবিটাল ফর্সা থেকে 1 থেকে 2 সেন্টিমিটার 2 ইঞ্চি 1 থেকে 2 ইঞ্চি উপরে জাস্ট ফিল করব এবং স্টেথোর যে কাফটা আছে সেটা আমি র্যাপ করতে স্টার্ট করব, ঠিক আছে। তাহলে নেক্সট আমি কি করব, এবার আমি নন ডমিনেন্ট হ্যান্ড দিয়ে আমি পালসেশন ফিল করলাম এবং ডায়াফ্রামটা প্লেস করলাম। করার পর আমরা বলেছিলাম নন ডমিনেন্ট হ্যান্ড দিয়ে আমি যেমন ডায়াফ্রামটাকে চেপে রাখবো বা প্রেস করে রাখবো, তেমনি ডমিনেন্ট হাত দিয়ে স্ক্রু, যে থাম্ব স্ক্রু ছিল সেটাকে আমি আস্তে আস্তে টাইট করব এবং ইনফ্লেট করার চেষ্টা করব। তাহলে ইনফ্লেট করছি, এদিকে আমি প্রেশারটা চেষ্টা করব দেখতে যে অন্তত আমার যে যদি প্রিভিয়াস হিস্ট্রি থাকে যে তার ব্লাড প্রেশার সাধারণত 120/80 কাছাকাছি থাকে বা 130/80 কাছাকাছি থাকে, তাহলে আমাকে অন্তত 130 থেকে আরও 20 to 30 মিলিমিটার অফ মার্কারি আমাকে ইনফ্লেশন করতে হবে কাফটাকে, ঠিক আছে, মানে এতটা প্রেশার অবধি আমাকে তুলতে হবে। তাহলে তুললাম। এবার আমি যখন কানে শোনার চেষ্টা করব, ইয়ারপিসটা আমি স্টেথোর ইয়ারপিসটা এবার আমার ইয়ারে আমি প্লেস করলাম এবং আস্তে আস্তে আমি এবার ডিফ্লেশন করতে শুরু করব। পালসেশন আমি ফিল করার চেষ্টা করছি আর এদিকে আমি থাম্ব স্ক্রুটাকে আস্তে আস্তে ডিফ্লেট করতে চেষ্টা করছি। আস্তে আস্তে দেখবে আমি চেষ্টা করব 2 to 3 মিলিমিটার আস্তে আস্তে যত আমি ডিফ্লেট করছি তত আস্তে আস্তে আমার একটা পার্টিকুলার টাইমের পর দেখব আমি ফার্স্ট একটা সাউন্ড পাবো, যেটাকে আমরা বলছি ফেজ 1। সেই সাউন্ডটা ক্লিয়ারও না, আবার ফার্স্ট ক্লিয়ার সাউন্ডও হলো। এবার সেই সাউন্ডটাকেই আমাকে কিন্তু ম্যানোমিটারে মার্ক করতে হবে, মানে খুব যে তুমি লাউড নয়েজ পাচ্ছ এরকমও না, জাস্ট স্টার্টিং অফ দ্য সাউন্ড, ঠিক আছে, সেটাকে আমরা ফেজ 1 বলছি এবং সেটাই কিন্তু আমার সিস্টোলিক ব্লাড প্রেশার এবং আমাকে ম্যানোমিটারে সেটা মার্ক করতে হবে। মানে আমি তখন ব্লাড প্রেশার দেখছি, আমাকে ওটা মাথায় রাখতে হবে। নেক্সট, এবার আস্তে আস্তে আমি ডিফ্লেট করতে থাকবো এবং সাউন্ডগুলো কিন্তু সাইমালটেনিয়াসলি চেঞ্জ হতে থাকবে। বিভিন্ন ধরনের সাউন্ড হবে, ট্যাপিং, মারমারিং, নকিং, মাফলিং, ইভেন নো সাউন্ড। তাহলে যখন আমি আর কোনো সাউন্ড পাচ্ছি না, ডিফ্লেট করতে করতে এমন একটা জায়গায় আসবে যখন আমি কোনো সাউন্ড পাচ্ছি না, তাকে আমরা বলছি ডায়াস্টলিক প্রেশার, ঠিক আছে। তাহলে আমার সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টলিক প্রেশার আমি পেয়ে গেছি। এবার আমি আস্তে আস্তে থাম্ব স্ক্রুটা রিলিজ করে দেব টোটালি এবং ডিফ্লেট করে দেব এবং চেষ্টা করব আমার কাফটা রিমুভ করে দিতে পেশেন্টের হাত থেকে। হয়ে গেল। নেক্সট, যে ইয়ারপিসটা আমি ইউজ করেছি, ডায়াফ্রাম ইউজ করেছি, সেটা আমি অ্যালকোহল সোয়াব দিয়ে ক্লিন করব, মানে ডিকন্টামিনেশন করব আর কি হ্যান্ড হাইজিন করব। নেক্সট, রেকর্ডিং, ঠিক আছে। মোটামুটি এটা গেল একটা ব্লাড প্রেশার মেজারিং প্রসিডিওর। আমাদের একটু জেনে রাখা ভালো যে কার্ডিয়াক সাইকেল বলতে কী বোঝাচ্ছি, যে সাইক্লিক্যাল রিপিটেশন অফ ভেরিয়াস চেঞ্জেস ইন হার্ট ফ্রম বিট টু বিট, মানে একটা বিট থেকে আরেকটা বিটে যাবার মধ্যে যে সাইকেলটা রাউন্ড করে ঘুরছে, সাইকেল হচ্ছে, তাকেই আমরা কার্ডিয়াক সাইকেল বলছি। আর এই কার্ডিয়াক সাইকেলটাই একটা কমপ্লিট হতে যে টাইমটা নেয় সেটাকে বলে 0.8 সেকেন্ড। সেই টাইমটা হলো মানে 1 কার্ডিয়াক সাইকেল ইকুয়াল টু 0.8 সেকেন্ড। এখানে আমাদের আরেকটা জিনিস জেনে রাখতে হবে, যেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট তাকে বলে যে একটা স্ট্রোক ভলিউম, মানে একটা স্ট্রোকে যেটা মানে ধরো এটা হচ্ছে একটা ভলিউম, কার্ডিয়াক আউটপুট, হার্ট থেকে যে অ্যামাউন্ট অফ ব্লাডটা পাম্প হয়ে বেরোচ্ছে। তাহলে টোটাল 1 মিনিটে যে অ্যামাউন্ট অফ ব্লাডটা হার্ট থেকে বেরোচ্ছে তাকে আমরা বলছি কার্ডিয়াক আউটপুট। যদি আমরা ডেফিনিশনের আকারে বলি তাহলে বলতে পারি কার্ডিয়াক আউটপুট ইজ দ্য ভলিউম অফ ব্লাড পাম্পড বাই দ্য হার্ট। তাহলে একবারে যে একটা স্ট্রোকে যে ব্লাডটা বেরোচ্ছে তাকে বলছি স্ট্রোক ভলিউম, মানে একটা স্ট্রোকে ব্লাডটা বেরোচ্ছে বলে তাকে স্ট্রোক ভলিউম বলছি। আর যদি সেটা 1 মিনিটে হয় তাকে আমি কার্ডিয়াক আউটপুট বলছি,
মানে দুজনের ক্ষেত্রেই অ্যামাউন্ট অফ ব্লাড, কিন্তু সেটা একটা বিটে বেরোলে তাকে বলছি স্ট্রোক ভলিউম, আর টোটাল মিনিটে যদি কাউন্ট করি তাকে বলছি কার্ডিয়াক আউটপুট। ঠিক আছে, তাহলে কার্ডিয়াক আউটপুট মানে কি হলো, হার্ট রেট কতবার পাম্প করছে, আর স্ট্রোক ভলিউম মানে ভলিউমে কতটা বেরোলো, তাহলে যতবার বিট করছে ইনটু কতটা অ্যামাউন্ট অফ ব্লাড, টোটালটা যদি আমি গুণ করি আমার কার্ডিয়াক আউটপুট বেরোবে। ঠিক আছে, আর এই কার্ডিয়াক আউটপুটের সঙ্গে যদি আমি রেজিস্ট্যান্টকে যদি ইনটু করি তাহলে আমার ব্লাড প্রেশার বেরোবে। ঠিক আছে, তো ইভেন্টসগুলো আরেকবার পড়ে নাও, ওই 4টে ইভেন্টস: আর্ট্রিয়াল সিস্টোল, আর্ট্রিয়াল ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। ঠিক আছে, তাহলে এই 4টে ইভেন্টই টোটালি আমার 0.8 সেকেন্ড লাগছে। ঠিক আছে, দেখো টোটাল সিস্টোল এবং ডায়াস্টোল মিলে 0.8 সেকেন্ডই হচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে কি আছে, সিস্টোলিক প্রেশার বলতে বোঝানো হচ্ছে ম্যাক্সিমাম প্রেশার ডিউরিং সিস্টোল। তাহলে নর্মাল সিস্টোলিক প্রেশার আমরা আগেই জেনে গেছি 120 মিলিমিটার অফ মার্কারি, এবং নর্মাল ডায়াস্টোলিক প্রেশার কত, তাহলে 80 মিলিমিটার অফ মার্কারি। তাহলে আমাদের নর্মাল ব্লাড প্রেশার হলো 120/80 মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে, আর যদি আমরা পালস প্রেশার বলি তাহলে ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার মানে 120 - 80, যে 40 মিলিমিটার অফ মার্কারি বেরোলো, যদি কোনো পেশেন্টের 120/80 ব্লাড প্রেশার হয় তার ক্ষেত্রে পালস প্রেশার হলো 40 মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে, এবার আসি অ্যাবনর্মাল ব্লাড প্রেশার। তাহলে আমরা নর্মাল ব্লাড প্রেশার পড়ে ফেলেছি, তাহলে অ্যাবনর্মালটা আমাদের একটু জেনে রাখতে হবে। তার মধ্যে কী কী আসছে, সিস্টোলিক আর ডায়াস্টোলিক। তাহলে সিস্টোলিকের ক্ষেত্রে অ্যাবনর্মাল ব্লাড প্রেশার হলো 140 মিলিমিটার অফ মার্কারি, যাকে আমরা হাইপার টেনশন বলে মানে ডিফাইন করতে চাই। এছাড়া কি সিস্টোলিকেরই 90 মিলিমিটার অফ মার্কারি, 90 অ্যান্ড বিলো। তাহলে এর নিচে যদি চলে যায় সিস্টোলিক ব্লাড প্রেশার, তাকে আমরা লো ব্লাড প্রেশার বলছি। সেই রকমই ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের ক্ষেত্রে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 90 অ্যান্ড অ্যাবাভ হয় সেক্ষেত্রে আমরা বলছি হাই ডায়াস্টোলিক প্রেশার, এবং যদি বিলো অর ইকুয়াল টু 60 মিলিমিটার অফ মার্কারি হয় সেক্ষেত্রে আমরা বলছি লো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তাহলে ক্লিয়ার হলো, তার মানে আমাদের যদি আমরা হাইপার টেনশনের ডিফাইন করতে যাই সেক্ষেত্রে আমি বলবো ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার equal to or above 140 millimeter of mercury, and diastolic blood pressure equal to 90 mm of Hg or above is called hypertension. ঠিক আছে, তাহলে মেথডসের মধ্যে আমরা কী কী পেলাম, ব্লাড প্রেশার কী কীভাবে মেজার করতে পারি আমরা পড়েছিলাম, ইনভেসিভ আর ইনডিরেক্ট। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে প্যালপেটরি আর অসকালটেটরি। কিন্তু প্যালপেটরিকে বলা হচ্ছে যে অ্যাকিউরেট সাধারণত হয় না, সেই জন্য প্যালপেটরি মেথডটায় আমরা যাব না। জাস্ট তোমরা এখন নতুন শিখছো তাই তোমরা প্যালপেট করে পালসেশনটা ফিল করে নিতে পারো। ঠিক আছে, আর অসকালটেটরি মেথড মানে যেটা আমরা এতদিনে শিখেছি যে এটাই একটা রিলায়েবল কমনলি ইউজড মেথড, যেটা কিনা আমরা মানে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুটোই রেকর্ড করতে পারি। তাহলে মোটামুটি আমাদের বিপি মেজারের ক্ষেত্রে গাইডলাইনগুলো কি কি, এক হচ্ছে যে স্পিগমো ম্যানোমিটারটা সাধারণত ক্লিনিক্যাল সেটিংয়ে যেটা ইউজ করা হয় সেটা হলো মার্কারি স্পিগমো ম্যানোমিটার বা অ্যানোরয়েড টাইপ অফ স্পিগমো ম্যানোমিটার। আচ্ছা, এটা রিলায়েবল এবং যেটা কিনা ক্লিনিক্যাল সেটিংয়ে আমরা ইউজ করছি। ঠিক আছে, এটার একটা ডায়াল ইন্ডিকেটার থাকে যেটা তোমরা দেখতে পাচ্ছ, দেখলেই বুঝতে পারছো। এছাড়া কি সিস্টোলিক ব্লাড প্রেশারটা সাধারণত সিস্টোলিক কন্ট্রাকশনের জন্য হচ্ছে, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যেটা হচ্ছে সেটা প্রেশার কমে গেলে বা ডায়াস্টোলিক রিল্যাক্সেশনের জন্য হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ব্লাড প্রেশার কখনও আমরা পেশেন্ট যখন এক্সাইটেড, পেশেন্ট যখন এক্সস্টেড বা এক্সারসাইজ করেছে বা স্মোক করে এলো বা খাওয়ার পরে, এগুলো আমরা এই টাইমে কিন্তু ব্লাড প্রেশারটা চেক করব না।
আর চেষ্টা করব ব্লাড প্রেশার চেক করার 5 মিনিট আগে অন্তত পেশেন্টকে ইনফর্ম করতে, যাতে সে মেন্টালি রিল্যাক্স থাকতে পারে। আর চেষ্টা করব সবসময় যে লিম্ব ইনজিওর্ড, প্যারালাইজ লিম্ব, ইনফিউশন চলছে, এবি ফিস্টুলা আছে, বা পেশেন্টের রেডিক্যাল ম্যাস্টেক্টমি হয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে যে সাইডে রেডিক্যাল ম্যাস্টেক্টমি হয়েছে সেই সাইডের লিম্বটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করব। এগুলো মোটামুটি একটা জেনারেল গাইডলাইন, যেগুলো বিপি মেজার করতে গেলে আমাদের মনে রাখতে হবে। এগুলোকে স্পেশাল পয়েন্টও তুমি বলতে পারো। এছাড়া কি আমরা সব চেষ্টা করব যে হাতে যদি প্রবলেম হয় পেশেন্টের কোনো ফিজিক্যাল কন্ডিশনের জন্য, সেক্ষেত্রে কিন্তু আমরা অল্টারনেটিভ হিসেবে থাই বা লোয়ার লিম্বকে ইউজ করতে পারি। এছাড়া কি সেম পজিশনে ধরো তোমরা ব্লাড প্রেশার চেক করতে গেছো, রোজ সকালে যখন ডিউটি যাবে গিয়ে হয়তো 8টা থেকে 8:30টার মধ্যে ব্লাড প্রেশারটা চেক করছো রেগুলার, তাহলে তোমরা একটা আইডিয়া পাবে, এবং রেগুলার একটা টাইম মেনটেন করলে সেটাও আমরা একটা রেকর্ডিং হিসেবে ইউজ করতে পারবো। তাহলে আমার ব্লাড প্রেশারে একটা কনসিস্টেন্সি থাকবে, ঠিক আছে। এছাড়া সবসময় ব্লাড প্রেশার যখন চেক করব তখন হার্ট লেভেলে রেখেই, মার্কারি বিপি হোক বা ডায়াল বিপি হোক, হার্ট লেভেলে রেখেই আমরা ব্লাড প্রেশারটা চেক করব। ব্লাড প্রেশার চেক করার আগে অবশ্যই চেক করে নেব বিপি অ্যাপারেটাসটা ওয়ার্কিং কন্ডিশনে আছে কি না। কাফটা সবসময় অ্যাপ্রোপ্রিয়েট সাইজের হতে হবে, মানে কি 12 to 14 সেন্টিমিটার সাইজে হলে আর্মের ক্ষেত্রে আমরা ইউজ করব, আর থাইয়ের ক্ষেত্রে আমরা ইউজ করব 18 to 20 সেন্টিমিটার। তোমরা কিন্তু মিলিয়েও নিতে পারো, তোমাদের কাছে যে স্কেল আছে দেখবে সেন্টিমিটার কিন্তু সেম আছে। আর চেষ্টা করতে হবে পেশেন্টকে যখন আমি র্যাপ করছি ব্লাড প্রেশার চেক করার জন্য, তখন কিন্তু আমার যে বিপি কাফ সেটা কিন্তু ডিফ্লেটেড থাকবে, না হলে কিন্তু তুমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা অ্যাকিউরেট বিপি তুমি পাবে না। আর কি যখন ডিফ্লেট করব, দেখা গেল যে আস্তে আস্তে আমি যখন ডিফ্লেটিং করছি তখন সাডেনলি বুঝতে পারলাম না বলে আবার মাঝপথ থেকে আবার ইনফ্লেট করা শুরু করলাম, এটা কখনো করব না। আমি যেটা প্রসিডিওরটা করছি করে নেব, নিয়ে আবার আমি আরেকবার চেক করব প্রথম থেকে, মাঝপথে এভাবে ইনফ্লেট ডিফ্লেট রিপিটেডলি করব না, ঠিক আছে। তাতে আমরা ফলস রিডিংও পেতে পারি। আর কি সবসময় এই যে বিপির ভ্যারিয়েশন সেটা কিন্তু আমাকে জানতে হবে এবং রেকর্ড করে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, যেটা আমাদের একটা স্পেশাল পয়েন্ট ছিল করটকফ সাউন্ডস, যে আমরা ফেজ 1 2 3 4 5 পড়েছিলাম, সেই সাউন্ডটার একটুখানি ডিটেলসটা বলে দিই, ঠিক আছে। তাহলে আমরা বলেছিলাম কী কী সাউন্ড আমরা শুনতে পাই। ফার্স্ট আছে ট্যাপিং, এটা হচ্ছে একটা ফেইন্ট ক্লিয়ার সাউন্ড, যেটা কিনা আস্তে আস্তে লাউড হচ্ছে। তাহলে ফার্স্ট যে ফেইন্টিং সাউন্ডটা পাচ্ছি সেটাকে আমরা বলছি যে ট্যাপিং সাউন্ড, ঠিক আছে, ফেজ 1। নেক্সট knocking sound. Knocking the crisp clear sound that occurs with each heartbeat, ট্যাপিংয়ের পর আমরা যে সাউন্ডটা পাবো, আস্তে আস্তে লাউডার সাউন্ড পাবো, সেটা হলো নকিং, সেই সাউন্ডটাকে বলা হচ্ছে ফেজ 2। নেক্সট হচ্ছে এবার যত আমি কাফটা ডিপ্লেট করতে থাকবো তত দেখবো আস্তে আস্তে সাউন্ডটা কমতে থাকছে, সেটা হচ্ছে মার্মিং সাউন্ড, স্টেজ 3। আর কি মাফলিং সাউন্ড হচ্ছে অ্যাব্রাপ্ট চেঞ্জ অফ সাউন্ড ইন্ডিকেটস ফার্স্ট ডায়াস্টলিক প্রেশার। এবার যখন আমি ফার্স্ট ডায়াস্টলিক প্রেশারটা পাচ্ছি, জাস্ট শেষ হওয়ার সাউন্ডটা স্টপ হওয়ার আগে যে সাউন্ডটা পাচ্ছি তাকে আমি বলছি মাফলিং সাউন্ড, ঠিক আছে। তাহলে 4টে ফেজ হয়ে গেল। নেক্সট হচ্ছে নো সাউন্ড, দ্য সাউন্ড ডিসঅ্যাপিয়ার্স অ্যান্ড ইন্ডিকেটস সেকেন্ড ডায়াস্টলিক প্রেশার রিডিং, এবার আমি আর কোনো সাউন্ড আর পাবোই না, সেটাকে আমরা নো সাউন্ড বলছি। তাহলে মোটামুটি করটকফ সাউন্ড বলতে এই পাঁচটা ফেজকে আমরা বোঝাচ্ছি। ফার্স্ট কি ট্যাপিং, নেক্সট নকিং, নেক্সট মারমারিং, মাফলিং আর নো সাউন্ড, ঠিক আছে। তাহলে মোটামুটি এই স্পেশাল পয়েন্টগুলো আমরা মনে রাখবো, যে স্পিগমো ম্যানোমিটার এবং স্টেথোস্কোপ যেন ঠিক থাকে বা ওয়ার্কিং কন্ডিশনে থাকে। পেশেন্ট সবসময় চেষ্টা করব মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি যেন ফিট থাকে বা অ্যাংজাইটি লেস থাকে বিফোর টেকিং দ্য ব্লাড প্রেশার। অ্যাকিউরেট ব্লাড প্রেশার যেন আমরা মেজার করতে পারি এবং রেকর্ড করতে পারি। যদি কখনো মনে হয় যে কোনো ডাউট থাকে, তাহলে আমি সেকেন্ড টাইম চেক করব,
যদি তাতেও আমি সন্তুষ্ট না হই বা স্যাটিসফাইড না হই, আমি কলিগকে বলবো বা সিনিয়র সিস্টারদেরকে বলবো। নেক্সট কি, আর সবসময় আমি, যেহেতু এই ইনস্ট্রুমেন্টগুলো এক্সপেন্সিভ, সেই জন্য এগুলোকে আমি ডিকন্টামিনেশন করে রাখবো বা চেষ্টা করব মানে রাফ ইউজ করব না এবং সেফলি সেটাকে প্লেস করব ইনস্ট্রুমেন্টগুলোকে। ঠিক আছে, দেখো এখানেও সেই স্পেশাল পয়েন্টগুলোই বলা আছে যে রেস্ট করতে হবে, ব্লাড প্রেশার চেক করার 5 মিনিট আগে অন্তত কাম কোয়াইট কন্ডিশনে থাকতে হবে, হার্ট লেভেলে ব্লাড প্রেশার মেজারিং ইনস্ট্রুমেন্টটা বা ম্যানোমিটারটা রাখতে হবে, ফ্ল্যাট সারফেসে লিম্বটাকে সাপোর্ট দিতে হবে। আর কি, হার্ট লেভেলে রেখেছি যেমন, তেমনি যখন আমি ব্লাড প্রেশার চেক করব তেমনি তখন আমি মানে কথা বলবো না এবং সাউন্ড যাতে মিনিমাইজ করা যায় সেরকম যদি কিছু পসিবিলিটি থাকে সেটাও আমাকে করতে হবে, মানে মেনটেন করতে হবে। এবং চেষ্টা করতে হবে মর্নিংয়ে এবং ইভিনিংয়ে যদি পসিবল হয় ব্লাড প্রেশারটা চেক করা। দিনে 2 বার মোটামুটি ব্লাড প্রেশার চেক করলে আমরা আইডিয়া পেতে পারি যে পেশেন্টের ব্লাড প্রেশার কেমন ফ্ল্যাকচুয়েট করছে বা কতটা কি তার ব্লাড প্রেশার আপ অ্যান্ড ডাউন করছে। ওকে, তাই মোটামুটি এটা আমাদের ব্লাড প্রেশার চেকিং প্রসিডিওর বা থিওরি পোর্শন বলতে এটুকুই আর কি। তোমরা যতটুকু আর কি বুঝতে পারবে, এরপরে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে আরও বেশি তোমরা এক্সপার্টাইজ হবে। ওকে, প্রবলেম হলে কমেন্ট বক্সে জানিও। বাই।